So, hello and welcome again. Welcome to Conceptual Bridge. আমি শোভন দাস। তো আজকে আমরা 7, 8, 9th মেতে আরআরবি এনটিপিসি ইউজির যে প্রবলেমগুলো এসেছিল ম্যাথের সেগুলোকে সলভ করব। প্রশ্নগুলো সবকটাই মেমোরি বেসড এবং ভ্যারিয়াস অ্যাভেলেবেল অনলাইন সোর্স থেকে আমি কালেক্ট করেছি অ্যাজ ইউজুয়াল। টোটাল 25খানা কোশ্চেন করাবো। আগের দিন আমরা 1 থেকে 25 অব্দি কোশ্চেন কভার করেছি, তো আজকে আমরা 26 থেকে 50 অব্দি কোশ্চেন কভার করব। কোনো ক্ষেত্রে আমরা দেখতে পারি যে কোনো কোশ্চেন রিপিট থাকতে পারে, সেক্ষেত্রে এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আর আজকে হচ্ছে পার্ট 2। তো এই প্রশ্নগুলো আমি করাচ্ছি এবং যখন অ্যান্সার কি বেরোবে তখন অ্যান্সার কি হাতে পেলে যদি প্রশ্নগুলো থাকবে সেগুলো অবশ্যই করাবো। তো কিছু রিপিটিশন বলতে বোঝায় যে কিছু কোশ্চেন হয়তো দেখা গেল যে একই টাইপের সাম বা হুবহু ডিটো চলে এসছে, সেরকম না হবার চান্স অনেক বেশি। তবে সেম কনসেপ্ট ডিফারেন্ট নিউমেরিক এরকম প্রশ্ন কি তোমরা পেতে পারি। ওকে, তাহলে চলো শুরু করা যাক। তো আমি ধরে নিচ্ছি যে তুমি বেসিক ম্যাথস জানো। কতগুলো প্রিলিমিনারি এক্সাম্পশন আমি করে নিচ্ছি। তুমি বেসিক ক্যালকুলেশন করতে পারবে এবং স্টেপ জাম্পস হলে তুমি সেটাকে হ্যান্ডেল করতে পারবে এবং তুমি নিজে থেকে চেষ্টা করতে প্রবল আগ্রহী। তোমার সাহায্য এবং দিশা দরকার, প্রপার ডিরেকশন, এবং তোমার ফর্মুলা ব্যবহার করতে এবং কখন কিভাবে ব্যবহার করবো সেটা একটুখানি হেল্প হলে ভালো হয়। তো আমরা করব কি, আমরা যেটা বললাম 50 অব্দি কোশ্চেন দেখবো। 26 কোশ্চেন এখানে আছে। আরেকটা জিনিস যেটা আমরা করবো, আমরা শর্ট মেথড দেখবো যে করা যায় কিনা, দেন আমরা লং মেথডও অ্যাপ্লাই করবো। নট নেসেসারিলি সেম অর্ডারে, আমরা যেটা সুবিধা হবে সেটা আগে করবো এবং যতগুলো অল্টারনেট পসিবিলিটি থাকতে পারে সে সবকটাই কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। প্রথমে বলেছে 150 মিটার লম্বা একটি ট্রেন 9 কিলোমিটার ঘন্টা বেগে একই দিকে চলা একজন ব্যক্তিকে 36 সেকেন্ড অতিক্রম করে। বিপরীত দিক থেকে 43 কিলোমিটার পার ঘন্টা বেগে আসা অন্য একটি 125 মিটার লম্বা ট্রেনকে সম্পূর্ণ অতিক্রম করতে এই ট্রেনটির কত সময় লাগবে? তো এই টাইপের অঙ্কগুলো একটাই ফর্মুলা দিয়ে হয়, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। এস হচ্ছে লেন্থ মানে বা টোটাল ডিস্টেন্স কভার্ড বাই এনি অবজেক্ট, ভি হচ্ছে ভেলোসিটি অফ দ্যাট ট্রেন, আমরা ট্রেন যেহেতু, তো এস হচ্ছে ট্রেনের লেন্থ, আর টি হচ্ছে টাইম। আরেকটা জিনিস কি জানতে হবে না, যদি ভি কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে তাহলে তাকে 5/18 দিয়ে আমি মাল্টিপ্লাই করব যাতে আমি মিটার পার সেকেন্ডটা পেয়ে যাই। আর হচ্ছে রিলেটিভ ভেলোসিটিটা দেখতে হবে। রিলেটিভ ভেলোসিটি কি না, ট্রেন যদি এদিকে মুভ করে এবং ভদ্রলোকও যদি এদিকে মুভ করে পার্সন, তাহলে রিলেটিভ ভেলোসিটি মাইনাস হয়। মানে ভিএ এদিকে, ভিবিও এদিকে, ইন দ্যাট কেস রিলেটিভ ভেলোসিটি হয়ে যায় ভিএ মাইনাস ভিবি, ডিপেন্ড করে তুমি কোনটাকে ডিরেকশন নিচ্ছ। আর যদি অপোজিটে যায়, যেমন এই ট্রেনটা এদিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ ভেলোসিটি প্লাস হয়ে যাবে। তো প্রথমে 150 মিটার লম্বা ট্রেন, তাহলে 150, এটা হচ্ছে লেন্থ, তো তাহলে এস ইকুয়াল টু 150। যে ব্যক্তির ট্রেনের গতিবেগ আমি ধরে নিলাম ভি, ট্রেনের লেন্থ হচ্ছে 150 মিটারে আছে, ট্রেনের গতিবেগ আছে কিলোমিটার পার আওয়ার। তো ভি -9 কেন না, ভদ্রলোক 9 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছেন একই দিকে, এবং একই দিকে বলে মাইনাস। তো এটাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5 × 18, আর কত সেকেন্ডে ক্রস করছে, 36 সেকেন্ডে ক্রস করছে। তাহলে যদি ক্যালকুলেশন করি কত পাবো, 5 to 10, ভি ইকুয়াল টু পাবো 24। আচ্ছা, কিলোমিটার পার আওয়ার পাবো, কিন্তু এটা মাথায় রাখবে। এবার আরেকটা ট্রেন কত, এই ট্রেনটা হচ্ছে 185 মিটার লম্বা, ট্রেনকে এদিকে ক্রস করছে। যদি ট্রেনকে ক্রস করে, ট্রেন, ব্রিজ বা স্টেশন, সেক্ষেত্রে এই ট্রেনটা, এই যে প্রথম ট্রেন যেটা আমার রয়েছে, সেটা নিচের লেন্থ প্লাস এই ট্রেনের লেন্থ দুটোকে একসাথে কভার করবে। তাহলে সেক্ষেত্রে এস কত হবে, 150 প্লাস 185, এটা প্লাস এটা, সেটা কত হয় না 335 অ্যারাউন্ড, তাই তো 335। আর স্পিড কত হবে না, যেহেতু দুটো একই দিকে যাচ্ছে স্পিড বেড়ে যাবে। এই ট্রেনের স্পিড ছিল 24, এই ট্রেনের স্পিড আছে অ্যারাউন্ড 43 কিলোমিটার পার আওয়ারে করে নেবো, 5 মিটার পার আওয়ার সেকেন্ডে করে নেবো 5/18 ইন্টু টি ধরে নিলাম, টি টাইমে কভার করছে, ঠিক আছে। আচ্ছা, টি সেকেন্ড অ্যাকচুয়ালি, যেহেতু সেকেন্ড ইউনিট আছে,
তাহলে কত হবে? আমি বলতে পারি 335 কে যদি 5 দিয়ে কাটি কত পাবো? 5 6 যা 30, 5 7 যা 35 ইন্টু 18, এখনই ক্যালকুলেট করবো না। 24 আর 63 করলে কত হয়? অ্যাড করলে 67 হয় ইন্টু টি। তাহলে টি এর ভ্যালু কত হবে? টি এর ভ্যালু হবে 18। তাহলে অপশন কি হবে? অপশন হবে সি। বলছে একটি সংখ্যাকে 60% বৃদ্ধি করা হলো। 60% বৃদ্ধি করা মানে 100কে যদি 60%, 160% কত হয়? 60। তাহলে বৃদ্ধি হয় কত হবে? 160। তাহলে অরিজিনাল সংখ্যা যদি 100 হয়, তাহলে বৃদ্ধি পাওয়ার পর সংখ্যাটা 160। সেটা কত? সেটা 3 6 4 0 ইকুয়াল। তাহলে 100 কার ইকুয়াল? কেটে দিলাম। 16 দুগুণি 32, 44 কত হয়? 16। আবার আমার আসবে সামথিং, তোমার 16 দুগুণি 32। তো যেহেতু 2 2 আসছে, তো বাকিটা আমি দেখবো না, 2 2 দিয়ে প্রথমে এটাই আছে, তাহলে এটাই হবে অপশন। আর আমি যদি আরেকভাবে ক্যালকুলেট করতে পারি, সেটা হচ্ছে আমি 2 দিয়ে কাটি 8 হবে, আর এখানে কত হবে? এখানে হবে হচ্ছে 2 18 182। এবার আমি জানি 125 মানে এই 125 দিয়ে যদি গুণ করি তাহলে আমি 1000 পাবো। তাহলে এখানেও 125 দিয়ে গুণ করে দেবো, গুণ করে 10 দিয়ে ভাগ করে দেবো। তো এইভাবেও আমি কিন্তু করতে পারি, 10 দিয়ে ভাগ করলে এখানে 100 চলে আসবে। আমার তো 100টা বার করতে হবে, তো এইভাবে করলে আমি 2275 পাবো। ঠিক আছে, আর মাথায় রাখবে প্রথম দুটো ডিজিট 22 বলেই কিন্তু আমি এই অ্যাপ্রোচটা করছি। 3 নম্বর কোশ্চেন বা 28 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা করার জন্য প্রথমে আইডেন্টিটি জানা দরকার। আইডেন্টিটি কি বলে? আইডেন্টিটি বলে তুমি দুভাবে করতে পারো। একটা, তুমি সেককে কজে কনভার্ট করতে পারো, 1/cos থিটা 1 প্লাস সাইন থিটা, মানে এটা অ্যাকচুয়ালি তুমি লিখতে পারো 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। এটা কেটে দাও। সেক থিটা মাইনাস ট্যান থিটাকে লেখা যায় 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা। দুটোকে প্রোডাক্ট করলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা হয় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা। নিচে হয় কস থিটা ইন্টু কস থিটা, কস স্কোয়ার থিটা, মানে তোমার অ্যান্সার হবে 1। তুমি আর একটা করতে পারো, সাইন সেক থিটা। আচ্ছা, এই আইডেন্টিটি গুলো তোমার কাজে লাগে, ঠিক আছে। সেক থিটা দিয়ে যদি তুমি এটাকে আর এটাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে তুমি পাবে সেক থিটা প্লাস ট্যান থিটা। এই দুটোকে প্রোডাক্ট করলে পাবে তুমি সেক থিটা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, যার ভ্যালু হয় 1। এভাবেও করতে পারো। আরেকটা তুমি করতে পারো, তো ভ্যারিয়াস ওয়েতে করা যায়। আরেকটা যেটা করা যায় টেবিল ইউজ করে। এই আইডেন্টিটি গুলোর ক্ষেত্রে যদি শুধু সাইন কস থাকে, তাহলে আমরা 0 দিয়ে টেস্ট করতে পারি, 0 বা 90। যখন সাইন আর কস ছাড়া যদি সেক বা কোসেক থাকে, তখন আমরা সেক কোসেক বা ট্যান কট যাই থাকুক না কেন, তখন আমরা ফোর্সফুলি 45 দিয়ে টেস্ট করি। তো সেক 45 এর ভ্যালু কত? তুমি যদি চার্ট দেখো তাহলে তুমি দেখতে পাবে √2। 1 প্লাস সাইন থিটার ভ্যালু কত? সাইন 45 1/√2। সেক থিটার ভ্যালু √2, ট্যান থিটার ভ্যালু হচ্ছে 1। তো এটা যদি করো তাহলে তুমি পাবে √2, এখানে ডিনোমিনেটরে √2 আসবে, সেই √2 এর সাথে কেটে যাবে, পড়ে থাকবে √2 প্লাস 1, √2 মাইনাস 1। অ্যান্সার কত হবে? 1। এভাবেও করতে পারো। আরেকটা জিনিস করতে পারো, যদি অনলি সেক থিটা সাইন থিটা ট্যান থিটা থাকে, তাহলে তুমি জাস্ট 0 দিয়ে টেস্ট করতে পারো। কারণ যদি তুমি 0 দিয়ে টেস্ট করো, 0তে সাইনের ভ্যালু পজিটিভ, মানে একটা ফাইনাইট পাবে, ট্যানের ভ্যালু ফাইনাইট পাবে, সেকের ভ্যালু ফাইনাইট পাবে। তো সেক 0 যদি তুমি ইউজ করো 1 পাবে, 1 প্লাস সাইন 0 ভ্যালু 0 পাবে, সেকের ভ্যালু তুমি 1 পাবে, ট্যান 0 ভ্যালু 0 পাবে। এখান থেকেও কিন্তু তুমি 1 দিয়ে টেস্ট করে এটা পেতে পারো, তবে মাথায় রাখবে কখন কোন ভ্যালু দিয়ে টেস্ট করবে। একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে 16 বছরে একটা টাকা 3 গুণ হয়। 3 গুণ হওয়ার মানে হচ্ছে যদি পি থাকে, টাকাটা হয়ে গেছে 3p, মানে ইন্টারেস্ট হয়েছে অ্যাকচুয়ালি 2p। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার nt। হচ্ছে কি, যখন এখানে টাইমটা ফ্র্যাকশনে আসে, মানে 1 বছর না বলে আমাকে ব্রেক ডাউন ইয়ার্স বলে। এখানে দেখো ডিটেলস দেওয়া আছে, দেখে নেবে। তো মোর অর লেস প্রবলেমটা, ফর্মুলাটা হয় হচ্ছে a 3 গুণ হয়েছে 3p, প্রিন্সিপালের 3 গুণ, প্রিন্সিপাল p 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার ক বছর হয়েছে না? 16 বছর হয়েছে, 16।
এবার আমি করতে পারি কি, পিপি কেটে গেল 3, এই টোটাল টার্মটাকে তো আমি আলফা লিখতে পারি, বারবার কেন লিখবো এত বড় টার্ম, আলফা 16। বলছে কত বছরে মূলধন নগুণ হবে। নগুণ হবার মানে কি, নগুণ মানে হচ্ছে 9, এবং আমি ধরে নিচ্ছি পিপি তো কেটে যায়, আলফা টু দি পাওয়ার টি টাইমে হবে, কারণ বাকিটা তো সেম থাকবে 1 + r/100 এবং টি টাইমে হবে। তাহলে 9 মানে কত, 3 স্কোয়ার আলফা টি। 3 মানে কত, এখানে 3 ছিল, আলফা টু দি পাওয়ার 16, তাহলে আলফা টু দি পাওয়ার 16 স্কোয়ার ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার টি। তাহলে এখান থেকে আমি বলতে পারছি টি এর ভ্যালু বেরোবে 32, অপশন বি। তো আগেরটা ছিল ফর্মুলা দিয়ে, আর নর্মালি কিভাবে করি, নর্মালি আমরা করি হচ্ছে, দেখো 3 গুণ হচ্ছে 16 বছরে, ওকে। নগুণ মানে কি, নগুণ মানে হচ্ছে 3 এর স্কোয়ার, এই যে পাওয়ারটা থাকে এই পাওয়ারটা এই 16-র সাথে মাল্টিপ্লাই হয়ে যায়, মানে 32 বছর। তাহলে আমি যদি বলি কবে এটা 27 গুণ হবে, তাহলে 3 টু দি পাওয়ার 3 করে 16-এর সাথে মাল্টিপ্লাই করে তুমি বলতে পারবে 48। তাহলে বলো তো কত বছরে এটা 81 গুণ হবে, পারলে কমেন্ট করে জানিয়ে দাও তোমার উত্তর। 30 নম্বর প্রশ্ন বলেছে কোন সংখ্যাটি প্রদত্ত সংখ্যাটিকে বিভাজিত করে, মানে এখানে কোন সংখ্যা দিয়ে বিভাজিত হবে। তো আমরা 8 ছোটটা দিয়ে স্টার্ট করবো, মানে 8 দিয়ে স্টার্ট করবো, দেন আমরা অ্যাপ্রোচ করবো। তো দেখো 8 দিয়ে যদি স্টার্ট করি, আমি তো বলতে পারছি 3 কখনোই 8 দিয়ে ডিভিজিবল নয়, এটা হবেই না, তার মানে 8 তো পসিবল না। ভালো কথা, আমি দেখলাম 8 পসিবল না। 9 দিয়ে ট্রাই করে দেখি, 9 এর ফর্মুলা কিনা সবাইকে 9 দিয়ে ডিভিজিবল হতে হবে সামগুলোকে, তাহলে 9 কেটে দিতে পারি, 5 আর 4 9 হয়, 7 2 9 হয়, তাহলে কি পড়ে থাকে 7 7 7 3 3 7 21 হয়, 21 + 3 24 হয়, সেটা 9 দিয়ে ডিভিজিবল না, তাহলে 9ও হবে না। তাহলে আমি দেখলাম 8 হচ্ছে না, 9 হচ্ছে না। 11 দিয়ে দেখি, 11 এর ফর্মুলা কি না, 7 4 7 5, এদেরকে এরকম র্যাকে লিখে নিই, 7 9 7 2 3, তাহলে 4 7 28, এখানে 31 আসছে, এখানে 4 5 9 18 20 20 আসছে, গ্যাপ কত আসছে 11, তাহলে এটা 11 দিয়ে ডিভিজিবল হবে। 13 দিয়ে একটুখানি হালকা করে বলে রাখি, দুটি ক্রমাগত ক্রমিক সংখ্যার বর্গ হচ্ছে 452। ক্রমাগত জোড় স্বাভাবিক সংখ্যা কি, একটা যদি এক্স ধরি তারপর একটা হবে x+2 বাই ডেফিনেশন, এদের বর্গের যোগফল কত 452 452। সবসময় ইংলিশ ডিজিটটাকে প্রেফার করবে, তাহলে কত হয়, দুটোকে অ্যাড করলে পাবো 2x², এটার থেকে আসবে 4x, এটার থেকে আসবে 4, ইকুয়াল টু কত হয় 452। 2 কমন নিলে কত হয় x² + 2x + 2 যদি কমন নিই কত হবে 256, তার মানে x + 1 হোল স্কোয়ার। অ্যাকচুয়ালি এখানে যদি 2টাকে তো আমি 1 + 1 লিখতে পারি, এই 1টা এখানে চলে গেলে হয়ে যাবে 255, আর x² + 2x1 মানে x + 1 এর হোল স্কোয়ার, x এর ভ্যালু হয়ে যাবে তোমার 256। তো সরি, এখানে কোথাও ভুল করলাম, 25, সরি, এটা হচ্ছে 226, তো এখানে এক বাদ চলে গেলে হয়ে যাবে 225, মানে হয়ে যাবে 15²। 15 মানে একটা নাম্বার হবে হচ্ছে 15, তো হয় না, জোর হয় না, তাহলে 15 14 হবে, একটা নাম্বার 16 হবে। তো এক্স এর জায়গায় আরো যদি বেটার ভাবে ধরতে হয় তাহলে তুমি 2n ধরতে পারো, 2n আর 2n + 1 2n + 2 এভাবে ধরেও করতে পারো। আর অ্যানালজি ওয়াইজ কিভাবে করবে, অ্যানালজি ওয়াইজ করবে হচ্ছে, ধরে নাও দুটো সংখ্যা পরপর জোড়, তো তাদের যোগফল কত, আচ্ছা এখানে যোগফল কত হচ্ছে, যোগফল হচ্ছে 14 16 30, তাহলে অপশন ডি। আর অ্যানালজি অনুযায়ী করবে হচ্ছে এইভাবে, সেক্ষেত্রে ট্রায়াল এরর দিতে হবে, যদি তুমি কনফিডেন্ট থাকো বা তোমার সময় অনেকটা থাকে তবেই তুমি এই মেথডে অ্যাপ্রোচ করবে। মেথডটা হচ্ছে, তুমি জানো প্রথম নাম্বারটা ম্যাক্সিমাম 2 হবে, তারপরের নাম্বারটা 4 হবে, এটাই তো হতে হবে। তাহলে 2 স্কোয়ার কত হয় 4, 4 স্কোয়ার কত হয় 8। এবার এটা যোগ করে যাই হোক, এরা অন্তত এরকম কিছু আনতে পারবে না, মানে 452 এর কাছাকাছি তো যাচ্ছে না। তুমি যদি 8 অব্দি যাও, অ্যাটলিস্ট 8 এর স্কোয়ার পাবে 64, 10 এর স্কোয়ার পাবে 100, তাহলে তোমার এখানেও কাজ হচ্ছে না, কারণ 164 আসছে। 10 স্কোয়ার হচ্ছে 100, তারপরের নাম্বার 12 স্কোয়ার হচ্ছে 144, ইউনিট ডিজিট 4 হয়ে যাচ্ছে, হবে না, 2 আছে, তাহলে 12 এর হচ্ছে 144, আর
তোমার 14 হচ্ছে 196, এখানেও হচ্ছে না, বাট এরা যদি অ্যাড করে দেখো প্রায় 330 কাছাকাছি ক্লোজ যাচ্ছে, 338 মানে 330 কাছাকাছি যাচ্ছে। তাহলে পরের নাম্বারটা হচ্ছে 14 জন্য 196 আর 16 জন্য 256। এবার যদি তুমি দেখো যে হ্যাঁ 66 ইউনিট ডিজিটও 2 আসছে, এখানে ইউনিট ডিজিট দিয়েও ক্যান্সেল আউট করে দিচ্ছে, না এটা হবে না। তো এখানে ইউনিট ডিজিট 2 আসছে এবং অ্যাড করে দেখবে 452 আসছে, তাহলে 16 আর 14 এই দুটোই হবে সংখ্যা, অ্যাড করলে হবে 30। অপশন বি। একজন ব্যবসায়ী 88% লাভে আটা বিক্রি করার দাবি করেন, কিন্তু অসাধুভাবে এমন বাটখারা ব্যবহার করেন যে উল্লেখিত, আচ্ছা এখানে একটা ভুল আছে, এটা 88% না, এখানে 44% হবে, উল্লেখিত ওজনের তুলনায় 10% কম। তাহলে 44% লাভে আটা বিক্রি করে মানে আমি ধরে নিই প্রথমে যে 100 কেজি আটার দাম উনি নেয় 100 টাকা, মানে আমি 100 কেজি ধরে কেন করব, কারণ তাতে আমার সুবিধা হবে। তার মানে 1 কেজি আটার দাম কত, 100 টাকা, 1 টাকা, এটুকু ক্লিয়ার। তো 100 টাকায় উনি 100 কেজি দেন, বা আমি 1 কেজিও ধরতে পারি, মোট কথা টাকাটাকে 100 রাখবো। তা উনি যখন বলছেন যে আমি 44% লাভে বিক্রি করছি, তাহলে উনি বলছেন যে যেটা 100 টাকার জিনিস সেটা আমি দাম নিচ্ছি 144 টাকা, এটুকু ঠিক। কিন্তু উনি ওজনে দিচ্ছে আবার 10 কেজি কম, 10% কম, মানে উনি 90 টাকার জিনিস দিচ্ছে। তাহলে ওনার প্রফিট কত হচ্ছে, ওনার প্রফিট হচ্ছে অ্যাকচুয়ালি, এইখানে তো 44% করছিল, আবার এখানে 90 থেকে 10 কমে গেল, মানে এখানে 54% প্রফিট করছে, 54% না 54 ইউনিট প্রফিট করছে। 90 টাকার জিনিস 144 টাকায় বেচে 54 টাকা প্রফিট করছে, কোথায় না 90 টাকায়। তাহলে 100 টাকায় কত প্রফিট করবে, 100 টাকা এটা প্রফিট করবে, এটা যদি ক্যালকুলেট করো তাহলে তুমি পাবে 60%, অপশন বি। এটা এই ফর্মুলা দিয়েও করা হয়, চেষ্টা করে দেখো এই ফর্মুলা ইউজ করে তোমরা করতে পারো কিনা, যদি পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। সিম্পলিফিকেশন, কোশ্চেন নাম্বার 33। এখানে তো বুঝতেই পারছি 2 কেটে যায় প্রথমটার ক্ষেত্রে, পড়ে থাকে 7x² - 7x², এক্সিস্টই করবে না। তাহলে তারপর কিছু 2 - 20 এর সাথে মাল্টিপ্লাই হয়, কত হয়, -56x। এই 6টা যখন এখানে চলে আসে, আচ্ছা এই 7টা তো 56 এর সাথে মাল্টিপ্লাই হয়, কত হবে, -42x। তাহলে x এর ভ্যালু কত হবে, -98x। তার মানে বি, অপশন বি হবে না, অপশন ডি হবে না। এই 2টা 17 এর সাথে মাল্টিপ্লাই হয়ে হয় 34। এই -11 - 7 এর সাথে মাল্টিপ্লাই হয়ে হয় হচ্ছে 77। পজিটিভ হচ্ছে 111ই হতে পারে পজিটিভ, কোথায় আছে, এখানে আছে। তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এদের এলসিএম বার করতে হবে, ডেসিমেলে আছে, পিওর নাম্বার 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, করলে কত হবে, 860। এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 120, 120 না 12। 12 আর 86 এর এলসিএম কত, 2, 4, 3 এখানে, আর এখানে 4 কত হয়, 4 2 যা 8, 4 15 যা 860। মাল্টিপ্লাই করলে কত হয়, 12 × 15 180 হয়, 12 2580 হয়। কত দিয়ে ডিভাইড মাল্টিপ্লাই করেছিল এদেরকে, 100 দিয়ে, এবার 100 দিয়ে ডিভাইড করে দাও, কত হয়, 0.8, 225.8 হবে অ্যান্সার। আর একটা মেথড কি করতে পারো, 8.6 মানে তুমি জানো 86/10, আর 12 মানে জানো 12/100। তো তোমার ওপরে এলসিএম করতে হয়, নিচে কি করতে হয়, এইচসিএফ করতে হয়। এইচসিএফ কত আসবে, 10 আর 100, অবভিয়াসলি 10। তো এবার যাই হোক, ওপরে সবকটা তো 2580 আছে, 2580 আছে, তার বাইরে তো কিছু নেই। আর নিচে কত হবে, 10 হবে, তাহলে 25.8 হবে অ্যান্সার। তবে এটা কিন্তু ট্রায়াল এন্ড এরর মেথড, মানে এটা কিন্তু সবসময় যে কাজ করবে তা কিন্তু নয়, বি কেয়ারফুল। প্রথম সংখ্যার 51%, 51% মানে কি, 15/100। দ্বিতীয় সংখ্যার 6/7%, মানে 6y/7। 2 দিয়ে কাটি, 3 দিয়ে কাটি, 3 2 যা 6, আর এখানে 370 তে 51, 717 কত হয়, 119 হয়, 119 কোথায় আছে, একমাত্র এখানে, 4 তো কোথাও নেই, তাহলে অপশন এই হবে কারেক্ট অ্যান্সার। স্বপ্না সরল সুদে 20,000 টাকা বিনিয়োগ করছে, ভালো কথা। তো 12% হারে, বাকি অংশ 13% হারে, সময় সেম। তো সময় সেম হলে যদি x% 12% হারে দেয়, 12% ইন্টু
সময় তো সেম 7 বছর, তাহলে ওয়াই দেবে 13%, এটাও 7, তার মানে অ্যাকচুয়ালি এক্স আর ওয়াই এর রেশিও হবে হচ্ছে 13/12। মানে যেখানে ইন্টারেস্ট রেট কম পাবো সেখানে বেশি টাকা দিতে হবে, যেখানে ইন্টারেস্ট রেট বেশি পাবো সেখানে কম টাকা দিতে হবে। তাহলে 13/12 মানে কি হয়, 25 ইউনিট হয়। এই 25 ইউনিট তো 20,000-এর সমান, তাই না? 25 8 হয় 200, তাহলে 800, তার মানে 1 ইউনিট 800-র সমান, 800 টাকার সমান। তাহলে এটাকেও 800 দিয়ে মাল্টিপ্লাই করব, এটাকেও 800 দিয়ে মাল্টিপ্লাই করব অরিজিনাল টাকাটা পাওয়ার জন্য। এখানে 12% জানতে চেয়েছে, 12% হারে তো এক্স কে বিনিয়োগ করেছিল, তাহলে 13 ইন্টু 800 কত হয়, 10,400, অপশানে। একটি গোলকের ব্যাস 12 সেন্টিমিটার, সেটির আয়তন নির্ণয় করো। গোলকের ফর্মুলা কি 4/3 পাই আর কিউব, পাই তো বলে দিয়েছে, তাহলে পাইকে এঙ্গেজ করতাম না। প্রথমে 4/3, আর ব্যাস হচ্ছে 12, তো তাহলে আর হচ্ছে 6 6 6, 3 2, এবার কেটে আমি মাল্টিপ্লাই করবো, 2 4 8 8 6 8 8 6 8, তার মানে ইউনিট ডিজিটে সবসময় 8 হবে, তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। প্রথম 164টি জোড় সংখ্যার গড় নির্ণয় করুন। প্রথম প্রশ্ন যে জোড় সংখ্যার গড় যখনই বলবে, যতগুলো জোড় সংখ্যার বলবে এবং প্রথম যদি থাকে তাহলে ঠিক তার পরের সংখ্যাটা হবে গড়। একটু এক্সাম্পল দেখে নিই, ধরা যাক 2 4 6 এর গড় বার করতে বলছে, 4 2 6 6 12, 3 4 12। প্রথম তিনটে সংখ্যার গড় কত হলো, তিনটে সংখ্যার গড় হলো 3 যোগ 1 4। ফর্মুলা দিয়ে কিভাবে করব, প্রথমে 164টি সংখ্যার গড় নির্ণয় করতে বলছে, তো 164 হচ্ছে n, এ হচ্ছে প্রথম জোড় সংখ্যা তো 2, n এর ভ্যালু হচ্ছে 164, ডি হচ্ছে 2 গ্যাপ করে আছে তাই ডি 2। তো যদি এটা আমরা ক্যালকুলেট করি 164/2 কত হয় বলো, 164/2 কে 164/2 রেখে দেই, ইন্টু 2 ইন্টু 2 প্লাস 163 ইন্টু 2 কত হয়, তো এটা হয় হচ্ছে এই সামেশনটার ভ্যালু কত হয়, এর ভ্যালু হয় হচ্ছে 164, এখান থেকে 2 কমন নেবো, এখান থেকে 2 কমন নেবো, এই 2 এর সাথে এরা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 164 ইন্টু 165। এবার অ্যাভারেজের জন্য কি করতে হবে, 165 দিয়ে 164 দিয়ে ডিভাইড করে দেবো, কত পাবো 165, অপশন এ। যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি, এন এর ভ্যালু কত 164, এ কত 2, এল মানে লাস্ট টার্ম সেটা কত হবে কি করে বুঝবো, না প্রথম টার্ম 2, পরের টার্ম 4, মানে 1 নম্বর টার্ম হচ্ছে 2, 2 নম্বর টার্ম হচ্ছে 4, তাহলে 164 নম্বর টার্ম হবে 164 ইন্টু 2। সেই লজিকে আমি এখানে প্লাস এল এর ভ্যালু লিখতে পারি 164 ইন্টু 2, মানে আমি বলতে পারি এই ভ্যালুটাকে এভাবে লেখা যায় 164 ডিভাইডেড বাই 2 ইন্টু, এখান থেকে দুটো থেকে 164 কমন গেলে 165 ইন্টু 2, মানে পড়ে থাকে 164 ইন্টু 165, মানে এরকমই পড়ে থাকবে 164 ইন্টু 165, সেটাকে যদি 164 দিয়ে ডিভাইড করে আমি আবার 165 পাবো। যদি এই মেথডে অ্যাপ্লাই করি, এই মেথডটা হচ্ছে গিয়ে যখন আমি, যেহেতু 2 আছে 2 4 করে 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 একটা সার্টেন টার্ম অবধি আছে, আমি বুঝবার জন্য 10 ধরে নিলাম, 2 4 10, তাহলে যদি 2 কমন নেই তাহলে এটা হয়ে যায় 1 2 3 4 5, মানে পরপর ন্যাচারাল নাম্বার হয়ে যায়, তাই না? তো সেক্ষেত্রে এসএন এর ভ্যালু যদি জাস্ট এইভাবে ধরি, 2 কমন নিয়ে নিই, তাহলে এখানে এন এর ভ্যালু n/2 ইন্টু 2 n হয়ে গেল। n কটা টার্ম আছে, 164টা টার্ম আছে। এর ভ্যালু কত, এর ভ্যালু হয়ে যাবে 1, n কত হবে, n তো 164 থাকবে, d এর ভ্যালু কত হয়ে যাবে 1, এভাবে করেও দেখতে পারো। এখানে এটা হয়ে যাবে n হয়ে যাবে তোমার 164, প্রথম টার্মটা হবে 1 আর 164 টার্ম হবে অবভিয়াসলি 164, এটা করে দেখতে পারো। আর ন্যাচারাল নাম্বারের সাম ধরে করতে পারো, 161 ন্যাচারাল নাম্বারের সাম হবে, যখন 2 যদি কমন নিয়ে নিই 164 করে ন্যাচারাল নাম্বারের সাম হবে 2 ইন্টু 164 ইন্টু 165 ডিভাইডেড বাই 2, তো এখান থেকেও আমরা একই জিনিস পাবো। তো এটা অনেকভাবে করা যায়, তোমার যেভাবে সুবিধা সেভাবে অ্যাপ্রোচ করো। তো রুল কি, যদি বলে প্রথম আর দ্বিতীয় হচ্ছে জোড় সংখ্যার গড়, সংখ্যাটা দেখব, জাস্ট তার সাথে 1 অ্যাড করে দেবো। পাঁচটি নিরেট ঘনক যাদের প্রত্যেকের আয়তন 21600 সেন্টিমিটার কিউব।
21600 যদি এদের ভলিউম হয় তাহলে কি আমি বলতে পারি এদের একটা সাইডের দৈর্ঘ্য এটার জন্য 6 আর এটার জন্য 60 সেন্টিমিটার। এটা হচ্ছে ঘনকগুলোর প্রতিটি বাহুর দৈর্ঘ্য বা একটি বাহুর দৈর্ঘ্য, ঘনকের ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান হয়। তাহলে এখান থেকে তো আমি এটুকু বলতে পারি যে এটা 60, এটা 60, এটা 60। ফাইন। তাহলে এই 60 গুলোকে যখন 5খানা ঘনককে যখন পরপর রাখা হবে তখন এটার লেন্থ তো 300 সেন্টিমিটার হবে। ইন্ডিভিজুয়াল লেন্থ 60, 5খানা রাখলে 300 সেন্টিমিটার হবে। তাহলে এই যে ঘনকটা তৈরি হলো সারফেস এরিয়া কি লেন্থ ইনটু উইথ। দেখো এই যে আপার সারফেস দেখতে পাচ্ছ, এই সারফেসটার কিন্তু একটা লোয়ার পার্টও আছে, এর একটা ব্যাক সাইডের পার্ট আছে এটা, আর এই লেফট সাইডের পার্ট এটা যদি 4 হয়, এই সাইডের একটা পার্ট আছে সেটা হচ্ছে 3। তো এটা হচ্ছে ফর্মুলা, জানো। তো এখানে কি হচ্ছে, এই যে এই সারফেসটা যদি দেখি, এটা যদি 1 নম্বর সারফেস ধরি, এই 1 নম্বর সারফেসের লেন্থ হচ্ছে 300 আর ব্রেথ হচ্ছে 60। তাহলে আমি বলতে পারি 300 ইন্টু 60 কত হয়। আচ্ছা, এটা কিন্তু দুবার হবে, কারণ এই যে এই জোনটা দেখতে পাচ্ছ এটা যদি 2 ধরি, এটারও প্রথমত এই 1 এর তো একটা কাউন্টার পার্ট আছে এখানে নিচে, সেটা আমি ধরে নিলাম এরকম 2। আবার এই 2 এর জন্য এর ব্যাক সাইডে একটা কাউন্টার পার্ট আছে, তার জন্য হবে +2 ইন্টু এরও লেন্থ অ্যাকচুয়ালি 300 আর এই উইথটা হচ্ছে 60। তাহলে এটাও হবে 300 ইন্টু 60, মানে অ্যাকচুয়ালি 300 ইন্টু 60 কে আমি 4 লিখতে পারি এটাকে কেটে দিয়ে। আর এই সাইডটা কি হবে, এই সাইডটা হবে হচ্ছে 60 ইন্টু 60, 2 টাইমস প্লাস 2 টাইমস 60 ইন্টু 60। তো ক্যালকুলেট করতে পারি, অথবা আমি একটা ইউনিট ডিজিট ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। দেখো 36, এটার তো লাস্টে দুটো জিরো আসবেই, এখানেও লাস্টে দুটো জিরো আসবে। কোথায় দুটো জিরো আছে লাস্টে? এটাই। তাহলে অপশন এ বলেছে 10 জন শিক্ষার্থীর মধ্যে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো, মোট বার করতে হবে। মোট মানে যে নাম্বারটা বেশিবার রিপিট আছে। তুমি এক এক করে দেখি 11 কতবার রিপিট আছে, 1 2 3, আমি সাজাইনি এখন। 12 কতবার রিপিট আছে, 1 2 2বার, তার মানে 11 এখন অব্দি এগিয়ে। 14 কতবার রিপিট আছে, একবার। 10 কতবার রিপিট আছে, একবারও নেই। তাহলে অপশন এই হবে। আর যদি আমি সাজিয়ে করি তাহলে দেখো এখানে 3বার আছে, সবচেয়ে বেশি এখানে 2বার, এখানে আর কারো কোনো রিপিটেশন নেই, তাহলে অবভিয়াসলি 11 হবে। সাজিয়েও করা যায়, ইন্ডিভিজুয়ালি করা যায়, অপশনকে ট্রেস করে। দুটি সংখ্যার যোগফল 66, এটা হচ্ছে 41 নম্বর প্রশ্ন। দুটি সংখ্যার যোগফল 66, তাদের লসাগু 400, সংখ্যা দুটি কি কি? ক্যালকুলেট করে করা যায়। একটা সংখ্যাকে ধরে নেবো এ কে, একটাকে ধরে নেবো বি কে, কে হচ্ছে গসাগু, তারপরে লসাগু বার করবো, ব্লা ব্লা ব্লা, ওটা করা যায়। অপশন দিয়ে ডাইরেক্ট চেক করবো। 52 এর এলসিএম কখনোই 400 হতে পারে না, কারণ 52 মানে 52 ইন্টু মানে হচ্ছে 4 ইন্টু 13, 13 প্রাইম নাম্বার অ্যান্ড 13 এর মাল্টিপল নয়। 57ও হয় না সেম ভাবে, কারণ 3 ইন্টু 19 দুটোই প্রাইম নাম্বার এবং কেউ এদের মানে কমন নেই কিছু, কো প্রাইম। 45 হয় 5 ইন্টু 9, 400 এর সাথে 9 এর কোনো সম্পর্ক নেই। একমাত্র তাহলে কার সাথে সম্পর্ক থাকবে? তো বাই রুল অফ এলিমিনেশন আমি একে চুজ করতে পারি, বাই লজিক আমি বলতে পারি 50, তো 50 ইন্টু 8 করলে আমি 400 পাবো, আর 16 ইন্টু সামথিং 16 1 6 ইন্টু 32, 25 করলে আমি 400 পাবো। তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। একটি সুষম বহুভুজের সমস্ত অন্তঃকোণের সমষ্টি 28 সমকোণ। অনেক সময় আমাদের ফর্মুলা মাথায় থাকে না, তখন কি করব? তখন ট্রায়াঙ্গেল দিয়ে টেস্ট করব। আমি মাথায় রাখবো n-2 হবে। 90 কি 80 আমি জানি না, 3 বসাবো, এটা বসিয়ে দেখবো 3 - 2 180 হয়। আর যদি চতুর্ভুজ হয় তাহলে বা কোয়াড্রিল্যাটারাল হয় তাহলে 4 - 2 ইন্টু 180 হয়, মানে n-2 180 হচ্ছে আমার ফর্মুলা। তো এটা হচ্ছে সমষ্টির ফর্মুলা। তাহলে n-2 180 মানে হচ্ছে 2 সমকোণ 290, এটা বলছে হচ্ছে 28 সমকোণ মানে 28 90। তাহলে বাই ডেফিনেশন 214 হয়ে যায়, তাহলে 14 হলে n এর ভ্যালু হয়ে যায় 16 যদি ক্যালকুলেট করি। তাহলে অপশন এ। এখানে অপশন কি, এখানে কিছু ফর্মুলাস দেওয়া রইলো, দেখে রাখো, তোমাদের পরীক্ষায় কাজে লাগতে পারে। আমি 1200 টাকা দিয়ে দুটি সাইকেল কিনলাম, প্রথমটি সার্টেন ক্ষতিতে, দ্বিতীয়টি সার্টেন লাভে বিক্রি করলাম। তাহলে প্রশ্ন হচ্ছে যে মোটের ওপর আবার কোনো লাভ বা ক্ষতি হয়নি, তাহলে আমার সাইকেলটির ক্রয় মূল্য বার করো।
তো ধরে নিলাম এই হচ্ছে আমার সাইকেল, এই দুটোর দাম পড়েছে 1200 টাকা। 1200 টাকা মানে আমি একটার দাম ধরে নিচ্ছি 100x, একটার দাম ধরে নিচ্ছি 100y। 100 কেন ধরলাম? কাজ করতে সুবিধা হবে। তাহলে আমি বলতে পারি x প্লাস ওয়াই ইকুয়াল টু 12। এটুকু তো ক্লিয়ার। এখানে যদি 9% ক্ষতি হয় তাহলে আমি বলতে পারি 9x ক্ষতি হয়েছে। এখানে যদি 27% লাভ হয় আমি বলতে পারি 27y লাভ হয়েছে। যাতে ফ্র্যাকশন ধরতে না হয় সেই জন্যই 100x আমি অ্যাজিউম করে নিয়েছি। তাহলে এই ক্ষতি আর লাভ তো ইকুয়াল, সেই কারণেই তো আমার না তো প্রফিট হয়েছে না তো লস হয়েছে। তাহলে এই লজিক থেকে বলতে পারি 9x এর ভ্যালু ইকুয়াল টু 27y। তাহলে x আর y এর ভ্যালু কত? x আর y এর ভ্যালু হচ্ছে 3:1, মানে 3 ইউনিট আর 1 ইউনিট হচ্ছে 4 ইউনিট। তাহলে এই যে 4 ইউনিট হলো, এই 4 ইউনিট কি কার সমান? না 1200 টাকার সমান, কারণ টোটাল আমি 1200 টাকা দিয়ে কিনেছি। তাহলে 1 ইউনিট 300 টাকার সমান, তাহলে 3 ইউনিট 900 টাকার সমান, 1 ইউনিট 300 টাকার সমান। তাহলে আমার প্রথম সাইকেলের ক্রয় মূল্য কত? অপশন ডি, 900 টাকা। দুটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির 3/4। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার 3/4, 3y/4। অনন্যকের গড় কত? অনন্যকের গড় হচ্ছে 1/x প্লাস 1/y। সেটা কত? সেটা হচ্ছে 7/48। প্রথম সংখ্যাটি কত? আমি বুঝতেই পারছি প্রথম সংখ্যা অপশন আছে ইন্টিজার, আবার সেটাকে মাল্টিপল হতে হবে 3-এর, কারণ 3y আছে, তাহলে অপশন ডি। আর ফর্মুলা দিয়ে করলে প্রথম সংখ্যা তো আমি x আর y ধরে নিচ্ছি, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে x হচ্ছে যেটা বললাম 3/4 অফ y। তাহলে x আর y এর রেশিও কত হবে? x আর y এর রেশিও হবে 3/4। সাম অফ দ্য রেসিপ্রোকাল কত হচ্ছে 1/x 1/y, তাদের সাম কত হচ্ছে 1/x প্লাস 1/y, অ্যাভারেজ কত হচ্ছে 1/x প্লাস 1/y ডিভাইডেড বাই 2, মানে এই ফর্মুলাটা। এখানে যদি আমি 3 আর 4 এর কে বসাই, 3 কে 4 কে ডাইরেক্ট তো বসানো যায় না, আবার ডাইরেক্ট বসাতে পারি, কোনো অসুবিধা নেই। 2 ইন্টু 3k ইন্টু 4k। তাহলে এখান থেকে কে একটাকে কেটে যাবে, পড়ে থাকবে হচ্ছে আচ্ছা এটা ইকুয়াল টু যে 7/48। তাহলে এখানে এই কেটার জন্য এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো 2 ইন্টু 3 ইন্টু 4, মানে 24k ইকুয়াল টু 48। তার মানে কে ইকুয়াল টু হবে, এখানে 3 প্লাস 4 7 কেটে যাবে, কে হবে 2। কে যদি 2 হয় তাহলে x এর ভ্যালু হবে 6 আর y এর ভ্যালু হবে 8, তাহলে এখানে 6 হবে। অথবা আমি আগের সিম্পল অবজারভেশন দিয়ে করতে পারি। কোশ্চেন নাম্বার 45, 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনককে একত্র জুড়ে একটি আয়তঘন তৈরি করা হয়েছে। আগের প্রবলেমের মতোই সমান। এটা হচ্ছে 8 সেন্টিমিটার একটা ঘনক, তিনটে সাইডই 8। দুটো সাইড যদি অ্যাড করি তাহলে একটা সাইড হয় 16, তাই তো? তাহলে রেডিয়া কত হবে? এটার লেন্থ কত হচ্ছে? না এটার লেন্থ হচ্ছে 16 আর এটা হচ্ছে 8। এখানেও তাই হচ্ছে 16 ইন্টু 8, মানে এটা এটা দুটো, আবার এদের কাউন্টার পার্ট আছে টোটাল 4টে, প্লাস এই সাইডটা, এটা 8 ইন্টু 8, 8/8 মানে 64, মানে 2 ইন্টু 64। তাহলে সেই লজিকে যদি আসি তাহলে আমি কি অ্যাড করব? উত্তর হচ্ছে না, অ্যাড করার কোনো দরকার নেই। 4/6 কত হয়? 4 হয়। 4/8 কত হয়? 32 হয়। আগে দেখে নিই ইউনিট ডিজিট সবকটা আলাদা আলাদা আছে। আর এখানে কত হয়? 4 to 8 হয়। তাহলে লাস্টের ইউনিট ডিজিট অবভিয়াসলি 0 হচ্ছে, অপশন বি। 4 বছর আগে রবির আর 4জন বন্ধুর গড় বয়স ছিল 25 বছর। তার আগে একটুখানি বলে নিই, ধরা যাক 10 বছর আগে, 2 বছর আগে তোমার বয়স ছিল 10, তোমার বন্ধুর বয়স ছিল 10। তো অ্যাভারেজ তো মেথডটা লিনিয়ার হয়, মানে 10-এর জায়গায় 10 যে সমান ধরেছি বলে কোনো অসুবিধা হবে তা না। তখন গড় কত ছিল তোমাদের? অবভিয়াসলি 10। 2 বছর পরে তোমার হলো 12, তোমার বন্ধুর হলো 12, দুই ইনক্রিমেন্ট হলো, তাহলে এখন গড় কত হলো? 12। তার মানে যত বছর গ্যাপ দেখবো তত বছর করে গড়ে অ্যাড হয়, মানে 2 বছরে 2 অ্যাড হয়ে যাবে, গড়ের ভ্যালু বেড়ে যাবে। তাহলে 4 বছর আগে, এটা হচ্ছে 4 বছর আগে, এটা হচ্ছে কারেন্ট বক্স। 4 বছর আগে 5 জনের, রবি এবং তার 4 বন্ধু, তাই তো? তাহলে 4 বন্ধু মানে হচ্ছে 5 জন, 5 জনের গড় কত ছিল? 25 বছর। তাহলে 5 বছর পরে 4 বছর আগে, 4 বছর আগে 5 বন্ধুর গড় ছিল 25 বছর। তাহলে 4 বছর পরে কারেন্টলি
ওদের গড় হবে 4 অ্যাড হয়ে যাবে 29 বছর, এটা কিন্তু ঠিক। এবার একটা বন্ধু দলে যোগ দিয়েছে, তার জন্য গড় বয়স সবার কমে গেছে। কত কমেছে? 6 করে কমেছে। তার মানে যে বন্ধু যোগ দিয়েছে তার বয়স অনেকটাই কম। কতটা কম? না, আগে 5 জন ছিল, এখন 6 জন হয়েছে। প্রত্যেকে নিজের এজ থেকে 1 কমিয়ে দিয়েছে। মানে 29 ছিল ওদের গড়, প্রত্যেকের একজন মানে 6 জন করে 1 করে করে কমলে 6 এজ কমে, তাহলে এখন যে এসছে তার গড় বয়স হবে 23। বোঝা গেল? তুমি যদি মনে হয় অপশন দিয়ে চেক করতে পারো, লাইক 29 তো গড় এজ, যে এসছে তার বয়স যদি 28 হয় তাহলে অ্যাভারেজ তো 28 আর 29-এর মধ্যে হবে, খুব তো চেঞ্জ হবে না। তার বয়স যদি 26 হয় তাহলে অ্যাভারেজটা এদের মধ্যেই থাকবে, 29-28, মানে এখানে 26 হলে হতে পারে। তো সেক্ষেত্রে সেটা করে দেখবে, মানে 5 করে 1 করে অ্যাড করে দেখবে যে ইউনিট ডিজিট দিয়ে ট্রেস করলে মিলবে না, 23 দিয়ে করলে সেটা মিলে যাবে। এভাবেও করতে পারো, অথবা প্রত্যেকের থেকে বয়স 1 কমিয়ে দেখতে পারো। নিচের গাণিতিক রাশিটির মান নিচের কোন দুটির মধ্যে অবস্থিত, মানে রেঞ্জ জানতে চেয়েছে। তুমি বুঝতে পারছো 0.004 ইন্টু 5 এটা তো 15 হচ্ছে, 5/15 ইন্টু 3 মানে তো 1 প্লাস 0.8। তার মানে এটা 1 মানে তো আমি বলতে পারি 0.004 প্লাস 0.8 মানে 0.804, 0.8 তো 0.4 এর থেকে বড়, এটা হবে না। 0.8 1 এর থেকে ছোট, এটা হবে না। 1.5 তো আরো বড়, তার মানে অপশন সি হবে। অবিনাশ এবং ভুবনেশ 8:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 6 মাস পর রাকেশ ভুবনেশের সমান মূলধন নিয়ে তাদের সাথে যোগ দেয়। 1 বছরের শেষে অবিনাশ, ভুবনেশ ও রাকেশের মধ্যে লাভ কি অনুপাতে বণ্টিত হওয়া উচিত? একেবারে সিম্পল অঙ্ক। অবিনাশ ধরা যাক 8 ইউনিট নিয়ে নামলো, তাহলে 12 মাস ধরে কেটেছে। 5 ইউনিট নিয়ে নামলো ভুবনেশ, এটা হচ্ছে অবিনাশ, এটা হচ্ছে ভুবনেশ, 5 ইউনিট 12। আর রাকেশ হচ্ছে 6 মাস খাটবে, 12 ভুবন তো 5 ইউনিট নিয়ে নেমেছিল, রাকেশ নামবে 5 ইউনিট নিয়ে, বাট 6 মাসের জন্য। সব কটা থেকে 6 ক্যান্সেল আউট করে দেওয়া যায়। 6 দিয়ে যদি কাটি কত হয়? 8 2 16 আছে, এখানে আছে অপশন, এখানে 6 এখানে 6 2 হয়ে যাবে, 5 2 10, 6 10 10, আর এখানে 5 হয়ে যাবে। তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। 49 এক ব্যক্তির মাসিক আয় ছিল 80,000 টাকা, মাসিক ব্যয় ছিল 45,000 টাকা। আয় বৃদ্ধি পাচ্ছে, ব্যয় বৃদ্ধি পাচ্ছে, সঞ্চয় কত বৃদ্ধি পাচ্ছে? মাথায় রাখবে, আয় বেশি, ব্যয়ও মোটামুটি, আয় মানে ব্যয় আয়ের থেকে কম। তাহলে আয় যখন 16% বৃদ্ধি পাবে, বেশি টাকার উপর বেশি পার্সেন্ট বৃদ্ধি পাবে, আর ব্যয় কম পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কম টাকার উপর, তাহলে সঞ্চয় অটোমেটিক্যালি বাড়বে। চলো করে দেখি। তো প্রথমে ভদ্রলোকের প্রথম বছরে প্রতি মাসে আয় ছিল 80,000 টাকা, ব্যয় ছিল 45,000 টাকা, তাহলে সেভ করতো কত? না 35,000 টাকা। আয় বৃদ্ধি পেলে কত? 16%। আমি টোটাল আয়ও লিখতে পারি, দরকার নেই টোটাল আয় লেখার, কারণ এটা তো থেকেই যাচ্ছে। সাবস্ট্রাক্ট যখন করবো, সেভিংস মানে কি? ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার। যখন আমি সাবস্ট্রাক্ট করবো তখন তো এটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে বৃদ্ধি পেল কত? এর 16% মানে এটা কেটে দেবো, 16 দিয়ে মাল্টিপ্লাই করবো, 12800। আর এখানে বৃদ্ধি এটা পাচ্ছে 8%, দুটো কেটে দিলাম, 5 8 40, 36, 3600। তাহলে আয় বৃদ্ধি পেয়েছে এতটা, ব্যয় বৃদ্ধি পেয়েছে এতটা, তার মানে অ্যাকচুয়ালি সঞ্চয় বৃদ্ধি পাবে, কারণ এখন বেশি টাকা জমছে। কত হবে সেটা? 2 লাস্টে দুটো 0 আর 3 9 9200। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাবে হচ্ছে 9200, বাড়ছে 35000 উপর। আমি লিখলাম না 100, এটা কেটে গেল, এটা কেটে গেল, 5 দিয়ে 2 হয়, 5 দিয়ে 7 হয়, 9 2 18, 184/7। যদি ক্যালকুলেট করি 7 2 14, 44, 6 7 42, এটা হবে আমার অ্যান্সার। আর একটা কিভাবে বার করতে পারি, আর একটা ট্রিক আছে, সেই ট্রিকটা হচ্ছে 1/7 সবসময় একটা নাম্বারকে রিপিট করে, সেটা হচ্ছে যেমন 22/7 আমরা দেখেছি,
মোট কথা এই নাম্বারটা রিপিট হবে 142857। তো এখানে ডেসিমেলের পর 28 আছে, 28 ক্লোজ টু 29, এছাড়া আর কোনো রিপিটেশন নেই। 35ও এখানে কোনোভাবে নেই, 36ও নেই, 25ও নেই। মানে নাম্বারটা সবসময় হতেই পারে নাম্বারটা 5 দিয়ে শুরু হচ্ছে, কিন্তু তখন 571428 এইভাবে হবে। তো এই লজিক ইউজ করেও কিন্তু আমি অপশন ট্রেস করতে পারি। লাস্ট বাট নট দ্য লিস্ট, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, সমান্তরাল বাহু দুটির লম্ব দূরত্ব দিয়ে দিয়েছে, সমান্তরাল বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত। ট্রাপিজিয়ামের ফর্মুলা হচ্ছে a হাফ a প্লাস b ইন্টু h। এ হচ্ছে প্যারালাল সাইড দুটো, এইচ হচ্ছে তাদের বাহু সমান্তরাল বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব। তো এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, a এর ভ্যালু হচ্ছে 140, হাফ একটা সমান্তরাল বাহু বলেছে 28, আর একটা সমান্তরাল বাহু কি আমি জানি না, b ধরে নিলাম। এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হচ্ছে কি 7, তার মানে আমি বলতে পারি 720, রাইট। তো এই টুটা যদি এখানে মাল্টিপ্লাই হয় তাহলে এটা হয়ে যাবে 40, 28 প্লাস b হচ্ছে 40, কত হলে হতে পারে না 12 হলে হতে পারে, তাহলে অপশন এই হবে কারেক্ট অ্যান্সার। তো তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমাদের কেমন লাগলো জানাও, কি কি আপডেশন দরকার সেগুলো আমাকে কমেন্টে করে জানাও। ভালো লাগলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আরও ভিডিও পেতে এরকম সাবস্ক্রাইব করো। এরপরে এর জিআই পার্টটা নিয়ে আসবো আমি, যে প্রশ্নগুলো এসেছিল, আর জিকের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো যেহেতু মেমোরি বেসড, আমি না আনবারই চেষ্টা করছি। ওটা একবারে অ্যান্সার কি আসলে তখন ওটাকে দিলে বোধহয় তোমাদের সুবিধা হবে। আচ্ছা, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টেক কেয়ার, গুড বাই।